আজকের ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো নবদ্বীপ ঘুরতে গিয়ে আমরা কোন কোন মন্দিরে গিয়েছিলাম, আর নবদ্বীপের কোন মন্দিরটা আমার সব থেকে সেরা লেগেছে। নবদ্বীপের সব কিছু ডিটেলসে দেখতে হলে কিন্তু আজকের ব্লগটাকে একদমই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা তো আগের পার্টে দেখেইছো যে আমরা গিয়েছিলাম গঙ্গা স্নান করে পোড়ামাতলায় পুজো দিতে। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রাধারানীর মন্দির দর্শন করে চলে এসেছিলাম বাড়ি। তারপর বাড়ি আসার পর সবাই এতটাই ক্লান্ত ছিল যে সবাই একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি মাসি ফোন করছে, কারণ মাসি রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তাই আমাদেরকে খেতে যাওয়ার জন্য। তো এখন সবাই মিলে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেব। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম খেতে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন খেতে যাচ্ছি। হোটেলে পৌঁছে আমরা এখানে বসে রয়েছি আর মা আর মাসি গল্প করছে। তারপরেই আমাদের খাবার রেডি করে দিয়ে দেওয়া হলো। খাবারে ছিল ডাল, 2 রকমের সবজি আর ছিল মাটন। মাটনটা স্পেশালি আমাদের জন্যই রান্না করা হয়েছিল। এখানের খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে এসে খেলে কিন্তু তোমাদের কখনোই মনে হবে না যে তোমরা কোথাও বাইরে ঘুরতে এসে খাচ্ছ, একদম বাড়ির খাবার খাচ্ছ, এটাই তোমাদের মনে হবে। আর এরকম ঘুরতে এসে এরকম খাবার খেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই বৌদির হোটেলে আসতে হবে। ঠিকানাটা আরও একবার বলে দিই, নবদ্বীপ তাঁত কাপড় হাটের কাছাকাছি সোনালী গেস্ট হাউসের সামনেই রয়েছে বৌদির হোটেল। এখানে নিরামিষ আমিষ সব ধরনের খাবারই পাওয়া যায়। আর নবদ্বীপ আসলে অবশ্যই এখানে একবার হলেও খাবার খেয়েও তোমরা অবশ্যই ভালো লাগবে। আর আজকের মাটনটা কিন্তু ভীষণ সুন্দর রান্না হয়েছিল। তো এই দিয়ে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ হোটেলেই বসেছিলাম। বসে বসে গল্প করছিলাম। এখানে মা বনু সবাই বসেছিল। অনেকক্ষণ বসে থাকার পর মোটামুটি 3টে বাজতে চললো। তো এখন চলে যাব আমরা বাড়ি। বাড়ি পৌঁছেই আবার রেডি হতে হবে, কারণ এবেলায় যাব আমরা নবদ্বীপের মন্দির দর্শন করতে। তাই সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। আফটার লাঞ্চ সবাই হাঁটছি, এখানে সবাই হাঁটছে। দেখি কত মিনিট লাগে যেতে। একদম রেডি হয়ে চলে এসেছি। এখন যাবো আমরা একটু ঘুরে করতে, নবদ্বীপটা পুরো ঘুরে দেখবো। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তারপর বাড়ি পৌঁছে তো সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে যাওয়ার জন্য। আর আমাদের টোটোটা তো আগেই বলা ছিল, তাই আমাদের টোটো টাইম মতন চলে এসেছিল। তারপর আমরা খানিকটা বাড়ি থেকে যাওয়ার পর আমাদের টোটোতে উঠে পড়লাম সবাই মিলে একে একে। তারপর আমাদের টোটোটা ছেড়ে দিল মন্দিরে যাওয়ার জন্য। আবার ওখানে রেখে দিই। এখন ছোট সাইকেল আসি না, বড় সাইকেলটাই আসি, আমি চালাই আর পিছনে বসে থাকি। আর এখানে কিন্তু মিশিবুনো টোটোতে আমাদেরকে গল্প বলতে বলতে যাচ্ছিল, আর ওর কথা শুনে আমরা হাসাহাসি করছিলাম। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপে দেখা আমাদের প্রথম মন্দির। আর এই মন্দিরটার নাম ছিল ভক্তিধাম। তারপরে দাদা আমাদেরকে ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছিল যে কোন দিকটা দিয়ে আমরা মন্দিরের মধ্যে যাব। আর এই মন্দিরের এরিয়াটা কিন্তু ভীষণই বড়, আর চারিদিকটা প্রাচীর দিয়ে ঘেরা। কিছুটা যাওয়ার পরেই আমরা বুঝতে পারলাম জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। প্রথমে দেখে অতটা বোঝা যাচ্ছিল না, আর ভেতরে গাছগুলোকে খুব সুন্দর করে লাগানো। এখানে আবার দিদি দেখাচ্ছিল যে একটা ছোট্ট গাছে কত কাঁঠাল হয়েছে। এইখানটা কিন্তু প্রচুর রকমের গাছ লাগিয়ে ওরা কিন্তু সাজিয়েছে জায়গাটা। আর এখানের গাছগুলোকে কিন্তু ওরা অনেক যত্ন করে তৈরি করেছে, আর চারিদিকটা শুধু গাছই গাছ। তারপরে এগুলো দেখতে দেখতেই আমরা চলে আসলাম মন্দিরের কাছাকাছি। তারপর এদিকে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম ঠাকুর দর্শন করার জন্য। মন্দিরটা কিন্তু আমার নবদ্বীপে দেখা সেরা মন্দির বলতে পারো। আমার কিন্তু এই মন্দিরটা ভীষণই ভালো লেগেছে। তারপরে সবাই মিলে উঠে চলে গেলাম মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করার জন্য। ভেতরে গিয়ে দেখো এখানকার ঠাকুরটা তোমাদেরকে দর্শন করাই। এই ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর। আর এখানে
ওরা বলছিল যে এটা নাকি বৃন্দাবনের প্রেম মন্দিরের শাখা মন্দির। আর এখানকার ঠাকুরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এখানে একটা গোপালও ছিল। তারপর ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম, আমাদেরকে ওখান থেকে প্রসাদও দিয়েছিল। আর এই যে কথা বলছেন ইনি হচ্ছেন আমার দাদুর বন্ধুর বন্ধু। তো এখানে আসার পর উনি আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আমরা কোথায় থেকে এসেছি। তো বলার পর উনি আমাদেরকে পরিচয় করলেন। তারপর দিদা মা সকলেই ওনার সাথে গল্প টল্প করে তারপর আমরা আবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা এই জায়গাটায় অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর এই জায়গাটায় গাছগুলো, ফুল গাছগুলো দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল। পরিবেশটাও খুব শান্ত এখানকার। তারপর এগুলো দেখার পর আমরা মন্দিরটা থেকে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে আবার আমরা উঠে পড়েছিলাম আমাদের টোটোতে, কারণ এখানেই তো শেষ নয়, এখনও অনেক মন্দির যাওয়া বাকি। তাই আমরা টোটোয় করে রওনা দিলাম আমাদের দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস দেখে কিন্তু আমি ভীষণই অবাক হয়েছি যে এখানকার ষাঁড়গুলো কত শান্ত, রাস্তা দিয়ে দিব্যি ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে কিচ্ছু বলে না ওরা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দ্বিতীয় স্থানে। এখানে রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ মূর্তি। আর এখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হয়। তাই সকলের টিকিটটা প্রথমে গিয়ে কেটে তারপরে আমরা লাইন দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। আর এই ভেতরে যাওয়ার রাস্তাটা কিন্তু একদম গুহা টাইপের করা ছিল। আর ভেতরে মাঝে মাঝে দেওয়া ছিল কালারিং লাইট। তো অনেকটাই লম্বা ছিল রাস্তাটা। তারপরে এই রাস্তাটা পার করে আমরা পৌঁছে গেলাম ভেতরে। ভেতরে পৌঁছে এখানে ভীষণ ভিড় ছিল। তো এখানটায় ভিড় সরার পর আমরা দেখতে গিয়েছিলাম যে এখানে কী রয়েছে। তো এখানে গিয়ে দেখছি জলের মধ্যে রয়েছে প্রচুর মাছ, বড় বড় কালারিং গোল্ডেন ফিশ। সেগুলো দেখে আবার ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম মাছগুলোর। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপরে ওখানে আমরা ছবিও তুলেছিলাম। আর এখানে রয়েছে বিভিন্ন লীলার দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপর এই যে 60 ফুট লম্বা গৌরাঙ্গের মূর্তি। তারপর আস্তে আস্তে আমরা ভেতর দিকে যেতে শুরু করলাম। এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা জায়গায় বিভিন্ন লীলার মূর্তিগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ফার্স্টেই ছিল গোপীদের সাথে রাধাকৃষ্ণের একটা মূর্তি, চারিদিকে ছিল গোপিনী। তারপরেই একটু এগিয়ে গিয়ে এখানটায় ছিল গৌরাঙ্গের মূর্তি। এই জায়গাটায় কিন্তু ভীষণই সুন্দরভাবে চারিদিক দিয়ে ঘিরে ঘিরে খুব সুন্দর করে রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণের সব লীলাগুলোকেই মূর্তি হিসেবে চারিদিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর সেগুলোই এখানের যারা দর্শনার্থী আসে দর্শন করে। এটা রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রার একটা দৃশ্য। তারপর এখানে রয়েছিল গৌরাঙ্গের একটা মূর্তি। আমাদের বাড়ির সকলের কিন্তু বহুত দিনের ইচ্ছে ছিল যে নবদ্বীপ গেলে এবার নবদ্বীপের যে মন্দিরগুলো রয়েছে সব দর্শন করার। তো বহুত দিন পর আমাদের সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে আজ। তাই আমরা এখানে গিয়ে কিন্তু যতগুলো মন্দির আছে সব না দেখতে পারলেও যতগুলো মন্দির আমরা পেরেছি সেগুলো কিন্তু প্রায় দেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু চারিদিকেই রয়েছে শ্রীকৃষ্ণের লীলার সব কিছু মূর্তি হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। কিছুটা সামনে এগিয়ে গিয়ে এখানেও কিন্তু জলের মধ্যে ছিল প্রচুর বড় বড় গোল্ডেন ফিশ। সেগুলোই কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে দেখছিলাম। আর এখানকার মাছগুলো কিন্তু অনেকটাই বড়। এর পেছনেই ছিল কৃষ্ণের পর্বত তোলার দৃশ্যটা। সেটা দেখে আমরা আস্তে আস্তে মিউজিয়ামের দিকে এগিয়ে গেলাম। মিউজিয়ামের সামনে গিয়ে সবাই মিলে জুতো খুলে ঢুকে পড়লাম মিউজিয়ামের মধ্যে। আর মিউজিয়ামে ঢুকতে এখানে রয়েছে একটা বিষ্ণুর মূর্তি। তারপরে ভেতরে কিন্তু প্রচুর ঠাকুরের মূর্তি এখানে কাচের মধ্যে রয়েছে। সেগুলোই দেখতে দেখতে আর ওপরের লেখাগুলো পড়তে পড়তেই আমরা যাচ্ছিলাম। এগুলো তোমরা চাইলে পজ করে করে পড়ে নিতে পারো।
এখানে বিভিন্ন লীলা, বিভিন্ন রূপ সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছিল প্রতিটা জায়গায়। সব কিছু দেখার শেষে এইখানে মাঝখানটাতে ছিল অষ্টসখী আর রাধা কৃষ্ণের একটা মূর্তি। রাধা কৃষ্ণটা কিন্তু ভীষণই ভালো লাগছিল দেখতে। আর তার পেছনেই ছিল এখানে একটা গোপালের মূর্তি, যেটাকে দোল দেওয়া হচ্ছিল। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর দিদিরও ইচ্ছে ছিল ও দোল দেবে গোপালকে, তাই ও এখানে ঠাকুরের এখানে পয়সাটা দিয়ে তারপর দিদি এখানে দোল দিতে শুরু করলো। তারপরে কিন্তু আমারও খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমিও কিন্তু একটু গোপালেরকে দোল দিয়েছিলাম। তার পাশেই কিন্তু ছিল একটা নৃসিংহ অবতারের মূর্তি। তারপর ঠাকুর প্রণাম করলাম। তারপরে একে একে কিন্তু বনু, দিদা, আমার মা সকলেই কিন্তু গোপালকে দোল দিয়েছিল। এবারে কিন্তু মিউজিয়ামের একটা সাইডের মূর্তিগুলো দেখার পরে আমরা চলে আসলাম দ্বিতীয় সাইডের মূর্তিগুলো দেখতে। এখানে কিন্তু দাপর যুগের লীলা, কলি যুগের লীলা সব কিছুই মূর্তি করে এখানে মিউজিয়ামে রাখা হয়েছে, যেগুলো দেখে আমরা অনেক কিছুই জানতে পারবো। তারপরে মিউজিয়ামের মূর্তি দেখতে দেখতে আমরা তো চলে এসেছি প্রায় মিউজিয়ামের শেষ প্রান্তে। তারপর এখান থেকে বেরিয়েই রয়েছে 60 ফুটের গৌরাঙ্গের মূর্তিটা। এটা কিন্তু ভীষণই বড়। তারপরে আমরা ওটার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এখানে রয়েছে একটা চরণ পাদুকা। তারপরে ওখানে সকলে প্রণাম করছিল, তো আমরা সকলেও প্রণাম করলাম। প্রণাম করে ওখানে আমরা কিছু ফটোও তুলেছি 60 ফুট গৌরাঙ্গের সাথে। তারপরে এই সাইডটাতে ছিল বেরোনোর পথে কৃষ্ণের জন্মের সময়কার কিছু দৃশ্য। যেমন বসুদেব যখন কৃষ্ণের জন্মের পর তাকে বৃন্দাবনে পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। সব কিছু দেখার পর বেরোনোর ঠিক শেষ প্রান্তে রয়েছে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের দোলনায় দোলা মূর্তি। মূর্তিটা কিন্তু ভীষণই সুন্দর, তাই এখানে রাধাকৃষ্ণের ফটো তুলে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম আমরা অন্য একটা মন্দিরের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম গৌরাঙ্গের জন্মস্থানে। নবদ্বীপে এসে গৌরাঙ্গের জন্মস্থান না দেখে কি আর হয়? তাই আস্তে আস্তে সবাই মিলে চলে গেলাম ভেতরে। মন্দিরের ভেতরে গিয়ে জুতো খুলে প্রথমেই আমরা এখানকার ঠাকুরটা দর্শন করে নিলাম। এই হচ্ছে এখানকার ঠাকুর। আর এখানে সামনেই হচ্ছিল গীতা পাঠ। যেহেতু আমাদের পৌঁছাতে সন্ধ্যা লেগে গেছিল, তাই অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এই হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। নিমাই নাকি এই নিম গাছের নিচেই জন্মেছিলেন এই জায়গাটায়। তো এই জায়গাটায় হয়তো প্রচুর মানুষ মানত করে আর সুতো বাঁধে, তাই এই জায়গাটা আস্তে আস্তে এমন হয়ে গেছে। এর পেছনেই ছিল একটা শিব মন্দির। তো শিব ঠাকুরটা দর্শন করে আমরা পাশের গেট দিয়ে বেরিয়ে এলাম। তারপর আবার আমরা উঠে পড়লাম টোটোতে, কারণ এবার আমাদেরকে যেতে হবে আরেকটা মন্দিরে। কিছুটা যাওয়ার পর দেখছি একটা শিব মন্দিরে দিচ্ছে পায়েস প্রসাদ। তো ওখানে থেমে আমরা নিয়ে নিয়েছিলাম পায়েস প্রসাদ। আর এই শিব ঠাকুরটা ভীষণই সুন্দর, কিন্তু এটা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর চলে গিয়েছিলাম আরও একটা মন্দিরে। এখানে এতটাই ভিড় ছিল যে ওখানে ছোট্ট একটা ঠাকুরেরই ক্লিপ নিতে পেরেছি। তারপর আবার উঠে পড়লাম টোটোতে, কারণ এখন যাব আমরা জল মন্দিরে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছি জল মন্দিরের সামনে। আর এই জল মন্দিরের ভেতরে আছে নাকি হরিণ, তাই এখানে সামনে বিক্রি হচ্ছিল হরিণের খাবার। তো 10 টাকা দিয়ে আমরা হরিণের খাবারটা নিয়ে চলে গেলাম আস্তে আস্তে জল মন্দিরের ভেতরে। প্রথমে আমরা চলে গেলাম হরিণের খাবারটা নিয়ে হরিণগুলো দেখার জন্য। সত্যি বলতে এটা যদি দিনের বেলা হতো তাহলে তো ভিডিওগুলো আরও বেশি ভালো আসতো, কিন্তু এখানে প্রচুর হরিণ ছিল। তারপরে আমরা এখানে আসতেই হরিণগুলোকে খাওয়াতে শুরু করে দিয়েছি। এখানে কিন্তু মিশিও খাওয়াচ্ছিল, কিন্তু মিশি ভয় পাচ্ছিল আর খাবারগুলো ফেলে দিচ্ছিল ভয়ে। এখানে কিন্তু আমার দিদিও
হরিণগুলোকে খাওয়াতে শুরু করে দিয়েছে। আমরা কিন্তু একে একে সবাই মিলেই হরিণগুলোকে খাইয়েছিলাম, মা, দিদা সবাই। তারপর হরিণগুলোকে খাওয়ানোর পর ওখানে পাশে ছিল রাজহাঁস, সেটার ক্লিপ নেওয়া হয়নি। আর এই হচ্ছে নবদ্বীপের জল মন্দির। জল মন্দিরটা দেখেই তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ 7:30টার মধ্যেই নবদ্বীপের সব মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। আর তখন মোটামুটি 7:30 বাজতেই চলেছিল, তাই তাড়াতাড়ি চলে গেলাম আরও একটা মন্দিরে। এই মন্দিরটা কিন্তু ভীষণই বড়, আর মন্দিরে পৌঁছাতে আমাদের 7:25 মতন বেজে গিয়েছিল। আর মন্দিরের ভেতরে গিয়ে দেখি তখন মন্দিরের ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে, তাই মনটা তো একটু খারাপই হয়ে গিয়েছিল। তারপর ওখানে জিজ্ঞেস করার পর ওরা বলল যে মিউজিয়ামটা খোলা আছে, আর 8টা পর্যন্ত নাকি মিউজিয়ামটা খোলা থাকবে। তাই মিউজিয়ামের টিকিট কেটে আমরা সবাই মিলে চলে গেলাম প্রথম ফ্লোরে ঠাকুরগুলো দেখার জন্য। তারপর একে একে মূর্তিগুলো দেখা শুরু করলাম। সত্যি বলতে আমরা এতটা তাড়াহুড়ো করে এসেছিলাম, আর এসে এখানকার ঠাকুরটা দর্শন না করতে পারায় কিন্তু আমাদের মনটা ভীষণই খারাপ হয়েছিল। তবুও মিউজিয়ামটা যেহেতু খোলা ছিল, তাই ভাবলাম যে মিউজিয়ামটাই ভালো করে দেখে নিই। ফার্স্ট ফ্লোরে সব মূর্তি দেখার পর আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে। আর এই সেকেন্ড ফ্লোরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানানো রয়েছে। আর এখানকার মূর্তিগুলো নাকি সবই নবদ্বীপের লোকাল কিছু শিল্পীরা বানিয়েছে। এটাই দাদা আমাদেরকে টোটোতে আস্তে আস্তে বলছিল যে মিউজিয়ামটা সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে দেখবি। তাই সেকেন্ড ফ্লোরের সব মূর্তিগুলোকে বেশ সময় নিয়ে নিয়ে আমরা সকলে দেখছিলাম। আর সত্যি বলতে মূর্তিগুলো এতটাই সুন্দর, দেখে মনেই হচ্ছে না যেগুলো মূর্তি, একদম মনে হচ্ছে যে মানুষগুলোকে বসানো রয়েছে। তারপর এই জায়গাটাই ছিল খুব সুন্দর একটা দোল্লায় দোলা রাধাকৃষ্ণ, সেটাকে আমরা দোল দিলাম। তারপরেই সব মূর্তিগুলো দেখার পর আমরা চলে আসলাম নিচে। আর এই হচ্ছে এই মন্দিরের পুরো মিউজিয়ামটা, ভীষণই বড়। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মাসির হোটেলে যাওয়ার জন্য। হোটেলে পৌঁছেই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম সন্ধ্যের চা খাওয়ার জন্য। পেছনে মাসি, দিদা, মা সবাই গল্প করছিল। তারপর আমরা এখানে চা খাচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর আমার ইচ্ছে ছিল অনেকদিন ধরে ভাঁড়ে চা খাওয়ার। চাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, মেশো বানিয়েছিল। তারপর রাতের খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। ফাইনালি আমরা ডিনার করে চলে এসেছি বাড়ি। এখন সব চেঞ্জ করে নেব। তো আজকে নবদ্বীপে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, যতটুকু পেরেছি সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতন টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস।